নমস্কার, স্বপ্নাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। মিরপুর থেকে বাটানগর গড়ে তোলার জার্নিটা হয়তো কম বেশি অনেকেরই জানা। কোন্নগর থেকে ব্যবসা গুটিয়ে পাকাপাকিভাবে দক্ষিণ 24 পরগনা জেলার মিরপুরে চলে এলো বাটা শু কোম্পানি। তখন সেখানে জমিদার চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়দের রাজত্ব। ধীরে ধীরে শিল্পাঞ্চলে পরিণত হয় মিরপুর। একটা সময়ের পর জায়গাটার নাম বদলে গেল বাটানগরে। চাহিদা অনুযায়ী বাড়তে থাকলো ব্যবসা। 1973 সালে ভারতীয় বাটা শু কোম্পানি প্রাইভেট লিমিটেডের নতুন নাম হয় বাটা ইন্ডিয়া লিমিটেড। কালের নিয়মে এই আগের মতো রমরমা, আগের মতো গরিমাদীপ্ত নেই বাটানগরে। এক সময় যেখানে 10,000 শ্রমিক কাজ করতেন, বর্তমানে সেখানে ফ্যাক্টরিতে কর্মী সংখ্যা নেমে এসেছে মাত্র 1300 জনে। নেপথ্যে বিজ্ঞান, থুরি আধুনিক যন্ত্রপাতি, ফলাফল কর্মী ছাঁটাই। তবে এই শিল্পকে হাতিয়ার করে ঘুরে দাঁড়ালেন স্থানীয় বাসিন্দারা। বাটা কোম্পানি নয়, প্রতিটি ঘরে ঘরে তৈরি হলো জুতোর কারখানা। আর এখানকার প্রোডাক্ট যোগান দিচ্ছে শহর কলকাতার বিভিন্ন দোকানগুলিতে। কিভাবে শুনবো এক কারখানার মালিকের কাছ থেকেই। অবস্থা ঠিকই আছে, ভালোই আছে, কিন্তু যদি আরও ভালো করা যায়, যদি সব হ্যান্ডমেড লোক জুতো কেনে, মানে এই সমস্ত ছোটো শুধু দোকান থেকে বা কারবারের থেকে জুতো কেনে, তাহলে আমাদের আরও ভালো হবে, এটাই বলতে পারি। আর আমরা যখন ছোটোবেলা থেকে বাটা কোম্পানি দেখেছি 10 বছর আগে, তখন বাটা কোম্পানিতে 3টে ওয়েতে মাল যেত। নদী দিয়ে মাল যেত, রেল দিয়ে মাল যেত, প্লাস কন্টেনার করে মাল যেত। সেখানে শুধুমাত্র কন্টেনার করেই মাল যাচ্ছে। লোক আগে ছিল তো প্রায় 10,000 লোক কাজ করতো। আমার বাবাও বাটা কোম্পানিতে কাজ করতো, কিন্তু এখন সেখানে দাঁড়িয়েছে 1300 লোক। কোম্পানির অত প্রোডাকশন একই আছে, কিন্তু লেবার একটা বিশাল ব্যাপার। সেই হিসাবে আমাদের এইসব বিভিন্ন মানে কারিগরগুলো ওরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, এখানে কাজ করেই মোটামুটি জীবনযাত্রা চালাচ্ছে আর কি। জীবনযাত্রার এখন অবস্থা কেমন? তারা অবস্থা মোটামুটি চলছে আর কি, মানে একদম নাইমাতে কানা হওয়া যেটা বলে সেটাই। এই যে কলকাতা বিভিন্ন অঞ্চলে অর্থাৎ বড় বড় যে মলগুলো আমরা দেখতে পারি, যে ফ্যান্সি জুতোগুলো যায়, অনেক দামি দামি জুতো শোরুমে সাজানো থাকে, বলাই বাহুল্য কি এগুলো কি এইরকম জায়গা থেকে কি যেতে পারে? যায় আপনাদের? হ্যাঁ যায়, কিন্তু ম্যাক্সিমামটা এখন বাইরের দিয়ে থেকেই আসে। আমি নাম বলছি না বাইরের রাজ্যে, মানে ওখান থেকে আসে, কিন্তু এখান থেকেও মাল যায়, ব্র্যান্ডেড মালগুলো যায়। আমরা এই সমস্তগুলো ব্র্যান্ডেড রেডি করেই পাঠাই। এই যে বাটার জুতো আমরা দেখি, এই যে আপনাদের যে প্রোডাকশানটা করতে গেলে যে ধরনের র মেটেরিয়াল লাগে, সেই র মেটেরিয়ালের দামপত্র কীরকম বেড়েছে না কমেছে? দামপত্র সমস্ত কিছু বেড়েছে, সমস্ত কিছু দাম বেড়েছে, এবং সেই হিসাবে আমাদের দামও বাড়াতে হচ্ছে। এই ফ্যাক্টরিটার বয়স কত? এই আমাদের এটা 2011-তে স্টার্ট হয়েছে। কতজন লোক আছে এইখানে? অ্যারাউন্ডিং 8 জন আছে। এছাড়া আমার বাইরে সমস্ত সেলাই ফেলাই হয়ে আসে, সব এখানে কাজ হয়। কোম্পানি ওয়ারেন্টির কাজ করে 8 জন। কী ধরনের এখানে জুতো তৈরি করে? এভরি টাইপ অফ চিলড্রেন্স স্পোর্টস শু, লেডিস হোক, কিডসের স্পোর্টস শু তৈরি হয়। এটা মেনলি চলে পুজো আর শীতকালে। এই যে র মেটেরিয়ালগুলো, এগুলো কোথা থেকে নিতে হয়? এটার ম্যাক্সিমাম সব দিল্লি থেকেই আসে। দিল্লিতে বা এখানে বিভিন্ন দালালের মাধ্যমে মালগুলো আনতে হয়, এনে আমরা এখানে প্রদর্শন করি। একটা সময় শুনেছি বাটার থেকে, ফ্যাক্টরি থেকে কিছু পুরোনো মাল বেরায়, বাটার কিছু র মেটেরিয়াল বেরায়, সেই ধরনের কিছু কি? না, ওইসব কিছু হয় না, ওগুলো। এই যে বাটার আশেপাশে অঞ্চলগুলোতে প্রচুর দোকান আছে, সেই জায়গায় কি এই ধরনের মালগুলো পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। সমস্ত নাম মাল পাওয়া যায়। একটা জুতো এই ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের যে জুতো প্রোডাকশন হয়, তাতে আপনাদের জীবিকা অর্জনের পার্সেন্টেজটা কীরকম থাকে? মোটামুটি 10 to 15% থাকে। একদিনে প্রোডাকশন কীরকম হয়? প্রোডাকশন থাকলে ধরুন এই আপনার যে আমার যা সেট আপ দেখলেন, এই সেট আপে পার ডে আমি 100 পেয়ার সেলাই তৈরি করতে পারবো। আর একটা বিষয় জানতে খুব ইচ্ছা হয়, যেটা নাকি শোরুমে অর্থাৎ বড় বড় যে নামি দামি শোরুমগুলো আছে, জুতোর দাম দেখা যায় 2,000, 3,000, 4,000 টাকা। সেই জায়গায় দাঁড়িয়ে বাটা ফ্যাক্টরিতে যে আপনাদের ঘরে ঘরে যে প্রোডাকশানগুলো আছে, সেক্ষেত্রে কি দাম প্রায় কি বলা যেতে পারে অনেক? হ্যাঁ, অবশ্যই। এটা ব্র্যান্ডেড কোম্পানিগুলো তো ব্র্যান্ডেড উপর দামটা নির্ভর করে, কিন্তু কোয়ালিটি যে আমি অ্যাবভ কিছু বলবো তা বলবো না, কিন্তু দামটা অবশ্যই বেশি। এই যে যেখানে আপনাদের আমি দেখতে পেলাম এখানে পেস্টিং হচ্ছে, তারপরে হিট দেওয়া হচ্ছে, এই জুতোগুলো টিকসই কেমন? পুরো ওয়ারেন্টি তো থাকেই 1 বছর,
প্লাস মানে কিছু কিছু সময় যদি কোনো প্রবলেম হয় আমাদের পুরো রিপেয়ার নতুন মালও দিতে হয়, নতুন জুতো দিতে হয়। আর এতদিন ধরে আপনাদের বসবাস এখানে কত? আমার দাদু এখানে থাকতো, তারপর বাবা এখন আর বাটা ফ্যাক্টরিটাকে একসময় কীভাবে দেখতেন আপনারা? আপনার বাবা তো কাজ করেছেন। বাবা কাজ করতো, দীর্ঘদিন ধরেই দেখেছি। বাটা কোম্পানি থেকেই সব কিছু মানে আইডিয়াটা নেওয়া, সব কিছু বাটা কোম্পানি দিয়েই করা। আর কি বলবো, যখন বাটা ফ্যাক্টরিতে চলতো রমরমাভাবে, তখনও কি এরকম ঘরে ঘরে বাটাতে? না, তখন আসলে ছিল না। মানে তখন এখানকার এরিয়াটাই পুরো সমস্ত কোম্পানির লোকই কাজ করতো, সমস্ত কোম্পানির লোকই কাজ করতো। আর এই ইন্ডাস্ট্রির যত ঘুরিয়ে খাড়িয়ে যে কোনো হোক, সবাই বাটার উপর ডিপেন্ডেন্ট ছিল। মানে যখন বাটার ফ্যাক্টরি আস্তে আস্তে বন্ধ কমে গেল, তারপরেই কি অবস্থা? ঘরে ঘরে বাটা, তারপরেই ঘরে ঘরে। মানে আপনি কি মনে করেন এতদিন ধরে যে রয়েছেন কারবারে, এখানে জন্ম, এখানে সব জায়গায়, এখন বাটার আশেপাশে কত এরকম ঘরে কারবার চলে? কম বেশি 30-40খানা ফ্যাক্টরি আছে, চলছে। এবং তারা সমস্ত ভেরিয়েশন মাল করে। মানে আমি হয়তো এখানে স্পোর্টস শু করছি, কেউ বড় জুতো করছে, কেউ চপ্পল করছে, কেউ লেডিস শু করছে। কাজ করতে কি কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হয়েছে আপনাদের? না, অসুবিধা কিছু হয় না। অসুবিধা এখন একটাই রয়েছে, সেটা হচ্ছে মানে এই জঞ্জাল ফেলা, গার্বেজ ফেলা। মানে এই যে যেগুলো বিভিন্ন যে জিনিসগুলো যে রগুলো ওয়েস্টেজ হয়, যেগুলো ফেলে দিতে হয়, সেটাকে নিয়ে একটু সমস্যা চলছে। কেন? সেটা মাঝখানে একটা ঝামেলা হয়েছিল। সে মানে আগে এখানে নিয়ে গিয়ে পুড়ি, তো সেই গ্যাসটা খুব খারাপ, সেই হিসেবে ঝামেলা হয়েছিল। তারপর পৌরসভায় বলা হয়েছে দীর্ঘবার, বইয়ে কোনো কাজ হচ্ছে না। বলেছিলাম যে ঘর ঘর থেকে মাল নিয়ে ওগুলো যদি ওরা গার্বেজটা নিয়ে চলে যায়, আমরা তার জন্য একটা পয়সা কুড়ি দেবো, তাও ঠিক ছিল। সেটা যদি দেয় খুব ভালো হতো, কিন্তু ওরা এখনো পর্যন্ত সেই স্টেপটা নেয়নি। এই কারখানাগুলিতে কিভাবে তৈরি হয় জুতো, এক নজরে চলুন দেখে নেব। জুতো প্রথমে এটা ওইখানে যে টেবিলের উপর যেটা হলো, ওটা কাটিং হলো। কাটিংয়ের পরে প্রিন্টিং, এখানে দেখালাম না, প্রিন্টিং হয়। প্রিন্টিং করার পরে সেলাই ঘরে যাবে, সেলাই হবে। সেলাই কমপ্লিট হওয়ার পরে তারপরে এই ঘরে আসে। এখানে এই যে লাস্টিং যেরকম করা হলো, লাস্টিং করা হলো। লাস্টিং করার পরে চলে যাবে পেস্টিং ঘরে, ওটা পেস্টিং হবে। পেস্টিং করার পরে ওটাকে খুলতে হবে, লাস্ট থেকে ফর্মা দিয়ে খুলে ওটা যাবে ফিনিশিং। মানে ফিনিশিং এরপরে বক্স হবে, এবার যে কোম্পানিতে যাবে সেই কোম্পানিতে যাবে। মানে এটা একদম পুরো প্রসিডিউর। হ্যাঁ, এইভাবে যে কোনো স্টেপ বাই যে কোনো কিছু তৈরি করতে গেলে এটা করতেই হবে আর কি। এটা স্টেপ বাই স্টেপ করতে হবে। বাটানগর যে নাম শুনলেই আপনাদের মনে পড়ে যায় বাটার জুতো। একটা সময় বাটানগরে এই বাটা ফ্যাক্টরিতে প্রায় 10,000-এর লোক কাজ করতো জানালেন। আর এই সময় দাঁড়িয়ে এখন প্রায় 1300 লোক কাজ করছে। দেখতে দেখতে ফ্যাক্টরিটা ছোট হয়ে গেল। যেই সময় ফ্যাক্টরিটা খুব রমরমা চলতো, যেখানে 10,000-এর উপর লোক কাজ করতো, বাটানগরের এই অঞ্চলটা আশেপাশে প্রত্যেকটা ঘরের প্রত্যেকই সদস্যই কিছু না কিছু বাটা ফ্যাক্টরির সঙ্গে যুক্ত ছিল, তাদের জীবিকা অর্জন চলতো। আর ধীরে ধীরে যখন বাটা ফ্যাক্টরি ছোট হতে চললো, সেই জায়গায় কর্মী ছাঁটাই হতে লাগলো। আর গড়ে উঠলো এই বাটানগর আশেপাশে অঞ্চলটা ঘরে ঘরে জুতো ফ্যাক্টরি, অর্থাৎ ছোট ছোট করে তারা নিজেদের জীবিকা অর্জনের জন্য প্রত্যেকে ঘরে জুতো তৈরি করা কারখানা তৈরি করলো। আমরা তেমনই এই ছবিটা তুলে ধরলাম এতক্ষণ, যে বাটানগরে এসে যে তারা তাদের জীবিকা অর্জনের জন্য এই ফ্যাক্টরিতে জুতো তৈরি করছে, কিভাবে তারা জীবনযাপন করছে, তাদের আকাঙ্ক্ষা কী, সব বিষয়টা আপনাদের তুলে ধরলাম। ফ্যাক্টরিতে কিভাবে যে জুতো তৈরি হয় সেই বিষয়টাও আপনাদের কাছে তুলে ধরলাম। দেখতে থাকুন 7A নিউজের বিভিন্ন খবরের আপডেট। এবং এখনও পর্যন্ত যারা 7A নিউজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। বাটানগর থেকে 7A নিউজ থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ।